পাহাড়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন ডেপুটি এনএসএ পঙ্কজ কুমার সিং, তাকেই নিয়োগ করা হয়েছে মধ্যস্থতাকারী হিসেবে। আর এই নিয়োগেই আপত্তি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো আবিরের সঙ্গে। আবির, রাজ্যের আপত্তির জায়গা কোনগুলো? প্রথমত হচ্ছে 18 জুলাই 2011 জিটিএ স্থাপন করা হয়েছিল এবং পাহাড় সরাই ডুয়ার্সের বেশ কিছু অংশ মিলিয়ে জিটিএর যে নিয়ন্ত্রণাধীন এলাকা সেখানে কাজ করার ক্ষেত্রে এই জিটিএ এই কাজটি করে বেড়ায়। এখন প্রশ্নটা হচ্ছে যে সেখানে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে রাজ্যের সঙ্গে আলোচনা না করে কেন সিদ্ধান্ত কেন্দ্রের তরফ থেকে একতরফা নেওয়া হলো, সেই প্রসঙ্গের কথাই প্রধানমন্ত্রীকে চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং চিঠির প্রথম প্রসঙ্গতেই উল্লেখ করা রয়েছে যে পঙ্কজ কুমার সিং, যিনি একটা সময় ডেপুটি এনএসএ ছিলেন, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার, তাকে কিভাবে নিয়োগ করা হলো এবং রাজ্যের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করেই পাহাড়ের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে সেখানকার সামাজিক অর্থনৈতিক ভূমিকা, সেখানকার পরিকাঠামোগত বিষয়, সেখানকার শিক্ষা সংস্কৃতি সংক্রান্ত কাজ, এগুলো প্রত্যেকের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে জিটিএর একটি ভূমিকা থাকে। সেখানে যে সমস্ত কমিউনিটির বাসিন্দারা থাকেন তাদের সঙ্গে আলোচনার সাপেক্ষে রাজ্য সরকার সেই কাজগুলি করে এবং জিটিএ কে সামনে রেখে সেই কাজ করা হয় এবং এগুলোর ক্ষেত্রে জিটিএ যে বক্তব্য রাখে সেগুলো খতিয়ে দেখে এগোনো হয়। এক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্র যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করলো বা যাকে দিয়ে দিল, সেই প্রসঙ্গের ক্ষেত্রে এটা কি করে হতে পারে, রাজ্যের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত কিভাবে গ্রহণ করা হতে পারে। এবং 2011 সাল থেকেই রাজ্য সরকার এই কাজটি করে আসছে, জিটিএ নিয়ন্ত্রণাধীন অবস্থাতেই কাজটি করে আসছে। তারপরেও কেন্দ্র যে ধরনের ভূমিকা দেখিয়েছে তাকে মনে করা হচ্ছে যে আগ বাড়িয়ে এমন কোনো সিদ্ধান্ত কেন্দ্র গ্রহণ করতে চাইছে যাতে নতুন করে কোনো একটা রাজনৈতিক পরিস্থিতি অশান্ত হয়ে উঠতে পারে। ফলে যে কেন্দ্রের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাই তিনি প্রধানমন্ত্রীকে চিঠিতে দিয়ে উল্লেখ করেছেন এবং প্রসঙ্গত চিঠির একেবারে দ্বিতীয় পৃষ্ঠার শেষের দিকে শুভ দীপাবলি প্রসঙ্গ থেকে লিখেও এই বিষয়কে আরো একবার কেন্দ্রের যে ভূমিকা তার তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী চিঠিতে। আবির, এই যে পঙ্কজ কুমার সিংকে মধ্যস্থতাকারী নিয়োগ করছে কেন্দ্র, এই পঙ্কজ কুমার সিং এর ভূমিকা কি হবে? দেখুন, এর ভূমিকা যেটা হবে, তিনি হচ্ছেন যে মূলত যাকে গোর্খাল্যান্ড হিসাবে রাজনৈতিক ভাবে দীর্ঘ সময় ধরে গোর্খা জনমুক্তি মোর্চার একটা বড় অংশ সামনে নিয়ে আসার চেষ্টা করে, সেখানে কেন তারা এই প্রসঙ্গের কথা তারা বারবার ধরে তুলছেন সেই বিষয় নিয়ে, সাংস্কৃতিক পরিকাঠামোগত শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে তিনি নাকি কথোপকথন চালাবেন, অর্থাৎ সংলাপ চালাবেন প্রত্যেকের সঙ্গে এবং তারই পরিপ্রেক্ষিতে রিপোর্ট তৈরি করে কেন্দ্রের কাছে দেবেন। আর সেখানেই রাজ্যের আপত্তি যে কেন এই প্রসঙ্গকে নিয়ে আসা হলো। রাজ্য তো সেখানে কাজ করছে, জিটিএ তো সেখানে কাজ করছে, তাহলে যে প্রসঙ্গকে সামনে নিয়ে আসা হয়েছে তাহলে এর পিছনে অন্য কোনো রাজনৈতিক ইন্ধন থাকতে পারে বলে মনে করছেন তারা। ধন্যবাদ আবির। পথের কাঁটা সরাতে দুর্ঘটনার ছক, মেমারিতে রহস্য মৃত্যুতে গ্রেফতার স্বামী। মেমারিতে মহিলার রহস্য মৃত্যু, নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় গাড়ি। স্বামী উঠে এলেও উঠতে পারেননি স্ত্রী, তার দেহ উদ্ধার হচ্ছে পরে। এদিকে স্ত্রীর পরিবার তারা দুর্ঘটনার তথ্য মানতে নারাজ। তাদের অভিযোগ, স্বামী পরিকল্পনা করে ছক কষে খুন করেছে স্ত্রীকে এবং দুর্ঘটনার তত্ত্ব খাড়া করেছে। কারণ বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে গিয়েছিল স্ত্রী। কথা বলবো, শরদিন্দু রয়েছে সঙ্গে। শরদিন্দু, স্ত্রীর পরিবার তারা অভিযোগ করছেন যে স্বামী পরিকল্পনা করে খুন করেছে। কেন, কিসের ভিত্তিতে এই অভিযোগ? আর স্বামীকে যে গ্রেফতার করা হলো কিসের ভিত্তিতে? দেখো, মেমারির বাসিন্দা শেখ মফিজুল তার স্ত্রী আসমতারা দিদিকে সঙ্গে নিয়ে গতকাল বর্ধমানে যায় চিকিৎসার জন্য এবং ফেরার পথে মেমারির ঘোষ এলাকায় রাস্তা থেকে একটি জলাশয় বা একটি পুকুরে সেই গাড়িটি পড়ে যায় এবং পড়ে যাওয়ার পর সেই ঘটনায় মফিজুল উঠে আসতে পারলেও তার স্ত্রীর খোঁজ মেলেনি। অনেক খোঁজাখুঁজির পর জাল ফেলে তার দেহ উদ্ধার করা হয়। এরপরই কিন্তু এই যে দুর্ঘটনা, এটি কোনো দুর্ঘটনা নয় বরং দুর্ঘটনার নাটক করা হচ্ছে, এমনটাই অভিযোগ তোলে মৃতার পরিবার। মৃতার আত্মীয়রা তাদের দাবি যে পরিকল্পিতভাবে এই খুনের ঘটনা ঘটানো হয়েছে এবং এই যে কারণ হচ্ছে মফিজুল 15 বছর আগে তার আসমতারার সঙ্গে বিয়ে বা তাদের একটি সন্তান থাকলেও গত 1 বছর ধরে সে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত রয়েছে এবং এই বিষয়টিতে আসমতা
দ্বারা তিনি এর বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি আপত্তি করেছিলেন, তাই তার উপর নির্যাতন হয়েছিল। সেই আত্মতারাকে তাই সরিয়ে দেওয়ার জন্যই এই খুনের পরিকল্পনা করে মফিজুল, এবং এ ব্যাপারে লিখিত অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে মফিজুলকে কিছুক্ষণ আগে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ এবং তাকে আজকে আদালতে তোলা হয়েছে। এরপরে এই যে ঘটনা কেন মফিজুল ঘটালো, এটা কি নিছকই কোনো দুর্ঘটনা নাকি যে অভিযোগ উঠে আসছে সেটাই সত্য, সে ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখন জেলা পুলিশের। এটা দুর্ঘটনা নাই, ও গলা টিপে মেরে প্যারিতে ফেলে দিয়েছে। আমার বোনটাকে এত অত্যাচার করতো, মারতো একটা মেয়ের জন্যে। ওকে নিয়ে গিয়ে রাস্তায় গাড়িতে মেরে সেই গাড়িটা জলে ফেলে দিয়েছে আর ও ঝাঁপ দিয়ে দিয়েছে। দুর্ঘটনা নয়, সম্পূর্ণ নাটক, মানে একটা অ্যাক্সিডেন্টের নাটক করেছেন, যাতে আমি অ্যাক্সিডেন্ট করেছি বলে মানুষের কাছে বেঁচে যাবো। মেরে দিয়েছে একবার অ্যাটেম্প টু মার্ডার। কাঁথি হাসপাতালের চিকিৎসকের মৃত্যুতে রহস্য দানা বেঁধেছে। চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ পরিবারের। গতকাল তমলুকে নার্সিংহোম থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েন এই চিকিৎসক। বাড়ি ফিরেই অসুস্থ অ্যানাস্থেটিস্ট শালিনী দাস। বাড়ি থেকে বেরোনোর সময় মেয়ের হাতে কোনো চ্যানেল ছিল না। বাড়ি ফেরার পর মেয়ের হাতে চ্যানেল ছিল জানিয়েছেন মা। চ্যানেল থেকে রক্তপাতের দাবি মৃতের মায়ের। রক্তপাতের পরই অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক জানিয়েছেন তার মা। চ্যানেল কে পড়ালো, এটাই এখন প্রশ্ন। মৃত চিকিৎসকের বাবা এই প্রশ্নই তুলছেন। একদিকে যখন বেরিয়েছে তখন ওর হাতে কোনো চ্যানেল ছিল না। আসার পর ওর চ্যানেলটা কে পড়ালো তাই আমরা ধরতে পারছি না, এবং ও পড়ে গিয়ে চ্যানেলটা বোধহয় ডিসপ্লেস একটু হয়েছিল, যার ফলে প্রচুর ব্লিডিং হয়। তারপরে তো হসপিটালে নিয়ে যাওয়ার পর ফুল এক্সপায়ার করে গেছে। এত শর্ট টাইমে এক্সপায়ার করার মতো আমরা করতে পারছি না, বিশ্বাস করতে পারছি না। কোথাও যেন একটা সন্দেহ হচ্ছে যে ট্রিটমেন্টের কোথায় বোধহয় কিছু একটা হয়েছে, গণ্ডগোল হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আগে তো রিয়ালি কিছু বলতে পারছি না। মেয়ের হাতে চ্যানেল কে পড়ালো, এই প্রশ্নটাই তুলছে মৃতের পরিবার। যখন তিনি বাড়ি থেকে বেরোন তখন তার হাতে কোনো চ্যানেল ছিল না বলেছেন মা, কিন্তু যখন বাড়ি ফিরে আসেন হাতে একটা চ্যানেল ছিল, সেই চ্যানেল থেকে আবার ব্লিডিং হচ্ছিল, এরকমই দাবি করেছেন মা। কিন্তু সুজিত, এটাই তো প্রশ্ন যে তাহলে চ্যানেল এলো কোথা থেকে? সকালে তিনি দুটো নার্সিংহোমে যান, তারপরে বাড়ি ফেরেন, তাহলে কি এই দুটো নার্সিংহোমের কোথাও কিছু ঘটেছিল? কোনো রহস্য ভেদ হলো এখনো পর্যন্ত মৃত্যুর? যা কিছু ঘটে নার্সিংহোম তমলুকে আসলে একাধিক জায়গায় সঙ্গে কাজ করতেন যিনি দাস চিকিৎসক, এবং তারপরে তমলুকের নার্সিংহোমে কাজ করতে করতে যেটা জানা যাচ্ছে একটা সম্ভাবনার কথা যে ওখানে অসুস্থ হওয়ার পর ওখানেই চ্যানেল লাগানো হয়, এবং স্পষ্ট হচ্ছে ক্রমশ যে পড়লে তোমার আমার মানুষের সবার তার পরিবারের সেখানেই কিন্তু নানা তথ্য, তার মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন অতিরিমে তমলুকের নার্সিংহোমের যে অতিরিমে তাদের কিনা চিকিৎসক ছিলেন, কাজ করছিলেন এবং এক মহিলা রোগীর চিকিৎসক ছিলেন। তখন কিন্তু ওই তিনি চিকিৎসক শালিনী দাস তিনি বলেন ওই চিকিৎসককে আমার অসুস্থতা বোধ হচ্ছে গ্যাস এবং তার থেকে অ্যাসিডিটি থেকে, তখনই তিনি পরামর্শ দেন এই ওষুধ, তখন বলেন আমি এই ওষুধ সকালে খেয়েছি, এবং তখন বললো যে কি ধরনের কাজ হবে, ভালোই চিকিৎসক নাম আছে শালিনী দাস নিজেও বোঝে। তারপরে কিন্তু তাকে বলা হয় এই ধরনের ওষুধটা দিতে, তখনই চ্যানেল করে ওখানে এই নার্সিংহোমের কর্মীরা তাকে বলা যায় পরিষেবা দেয়। নিজে যেহেতু চিকিৎসক তিনি ওখানে না থেকে তাড়াতাড়ি করে বাড়ি যান, তার কারণ একটা আছে উনি, কারণ বারবার বাড়ি থেকে ফোন আসছিল। সুজিত, তোমার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না, তুমি একটু অডিও চেক করে নাও তোমার, প্লিজ। আবারও আসবো আমি তোমার কাছে। চ্যানেল নিয়ে এই মুহূর্তে বড় সমস্যা, বড় প্রশ্ন উঠছে যে এই চিকিৎসকের হাতে চ্যানেল কোথা থেকে এলো, কারণ তিনি যখন বাড়ি থেকে বের হন তখন তার হাতে কোনো চ্যানেল ছিল না বলেছেন তার মা। আবার তিনি যখন বাড়িতে ফিরে আসেন সেই সময় তার হাতে চ্যানেল ছিল, সেই চ্যানেল থেকে রক্তপাত হয়। এই বাড়ি থেকে বেরিয়ে তিনি প্রথমে গিয়েছিলেন মহিষা দলের একটি নার্সিংহোমে। কি বলছেন সেই নার্সিংহোমের কর্ণধার ও কর্মী, শুনবো। একটা ওটি ছিল, উনি এসছেন, ওটি করেছেন,
সুস্থ অবস্থাতেই এসছেন এবং সুস্থ অবস্থাতেই চলে গেছেন। উনি এসেছিলেন 7:30 বা একটু পরে, আর 8:10 নাগাদ বেরিয়ে গেছেন। অ্যানাস্থেসিয়া দিতে এসেছিলেন একটা অপারেশন। ডাক্তার হিসেবেই চিনি, ডাক্তার হিসেবে ভালো, তাই আমরা মাঝে মধ্যেই ডাকি। সব থেকে খারাপ লেগেছে যে আমার এখানে উনি সকালে সুস্থ অবস্থায় ওটি করে গেলেন, তারপর কি হলো সেটা তো জানতে ইচ্ছে করছে কেন এরকম হলো। ম্যাডাম এসেছিলেন, নর্মালি এসেছিলেন, বাসেই এসেছিলেন। ওটি ছিল একটা, ওটিতেও উনি নর্মালি আছেন। ওটি অ্যানাস্থেসিয়া দিয়েছেন, অ্যানাস্থেসিয়া দেওয়ার পরে উনি বললেন আমার ওটিটা তো আমি পুরো থাকতে পারবো না, অন্য জায়গায় ওটি আছে, আমাকে বেরিয়ে যেতে হবে। এবার উনি অ্যানাস্থেসিয়া দেওয়ার পরে আমাদের ওটি চালু হয়ে গেছে। উনি বললেন আমি তাহলে চলে যাচ্ছি, আমার অন্য জায়গায় ওটি আছে। উনি বেরিয়ে গেছেন, নর্মালি যেভাবে এসেছিলেন নর্মালি বেরিয়েই গেলেন। স্বাভাবিকই এসেছিলেন, স্বাভাবিকও নিজেই হেঁটে হেঁটে স্বাভাবিকই বাসে গেছেন, কোনো চ্যানেল ছিল না। খারাপ তো লাগছে, ম্যাডাম সকালে একজন এসেছিলেন ওটি করতেন, এবার হঠাৎ যদি দেখি মারা গেছেন তাহলে খারাপ তো লাগবেই না। অর্থাৎ সকালে বাড়ি থেকে বেরিয়ে প্রথম যে নার্সিংহোমে গিয়েছিলেন সেখানে তিনি সুস্থ অবস্থাতেই গিয়েছিলেন, সেখান থেকে বেরিয়েছেন সুস্থ অবস্থাতেই, এরকমই দাবি করছে ওই নার্সিংহোমের কর্ণধার এবং কর্মী। তার মানে সুজিত, তাহলে তো এটাই জোরালো হয় যে যদি প্রথম নার্সিংহোমে তিনি সুস্থ অবস্থায় ঢুকে থাকেন, 40 মিনিট ছিলেন, সুস্থ অবস্থাতেই আবার বেরিয়েছেন, তাহলে কি দ্বিতীয় নার্সিংহোমে কিছু হলো? এই বিষয়ে কি জানা যাচ্ছে? দ্বিতীয় নার্সিংহোমের চিকিৎসককে তিনি কিন্তু ওটি রুমে দাঁড়িয়ে বলছিলেন, মানে কর্তব্যরত অবস্থায় মিমি তিনি জানাচ্ছিলেন তিনি অসুস্থ বোধ করছেন এবং সেটা গ্যাস, অ্যাসিডিটি সেই সমস্যা। তখনই তাকে সাজেস্ট করেন কিছু ওষুধ, সেই ডাক্তার বললেন যে সেটা শুনে তিনি বলেন সকালে ওই খালি পেটে গ্যাসের ওষুধ খেয়েছেন, তাই অন্য কিছু। তখনই আবার একটা ওষুধের কথা বলেন এবং সেটা চ্যানেল করে নেওয়ার কথাও বলা হয় এবং চিকিৎসক জানান হাসপাতাল যে সেকেন্ড নার্সিংহোম সেখানেই তাকে চ্যানেল করে ওষুধ দেওয়া হয়, কারণ তিনি তখন বেরিয়ে যান সেখান থেকে এবং তারপর তিনি বাড়ি চলে যান অসুস্থ বোধ। কিন্তু দ্বিতীয় নার্সিংহোম থেকে মিমি কন্টিনিউ তিনি করে যাচ্ছিলেন, তারপরও তিনি কাজটা করছিলেন রেস্ট না নিয়ে এবং সেটা বাড়িতে যান। তবে আবারও বলি, গুরুত্বপূর্ণ একটা তথ্য ওই ডাক্তারবাবু বলেছেন যে কাজের মাসি বাড়িতে যিনি থাকেন তিনি বারবার ফোন করছিলেন, মা বাইরে কোনো কাজে যেতে চাইছিলেন, ওই ডাক্তারের মা। তখন সেই চিকিৎসক যিনি মারা গেছেন শালিনী দাস বলেন কাজের মাসিকে তুমি কিছুতেই মাকে ছাড়বে না, বাইরে গেলে বিপদ হবে, যেন বাড়িতে থাকে এবং সেই নিয়ে অ্যাংজাইটি দেখা যায় ওই চিকিৎসক বলছেন এবং তারপর বলছেন তুমি কিন্তু ছাড়লে বাড়ি থেকে মাকে তোমার মাইনে বন্ধ করে দেবো, এরকম হয়ে উত্তেজিত হয়ে বলছিলেন। এই যে পরিস্থিতি, নিজে অসুস্থ, মা বাড়ির বাইরে কিছু কাজে যেতে চাইছেন, অ্যাংজাইটি, মিমি, এসব তথ্য যখন সামনে আসছে, পুলিশ যখন ময়না তদন্তের রিপোর্ট নিয়ে সুজিত তুমি সঙ্গে থাকো। এই যে দ্বিতীয় নার্সিংহোমের কথা যেটা সুজিত বলছিল যে মহিষাদল থেকে তমলুকের অন্য একটা নার্সিংহোমে পৌঁছেছিলেন এই চিকিৎসক ডক্টর শালিনী, অপারেশন থিয়েটারে তার সঙ্গে যে চিকিৎসক ছিলেন তিনি কি বলেছেন তার কথা একবার শুনবো। শালিনী দাস কালকে 9:15 নাগাদ অ্যানাস্থেসিয়া দেয় পেশেন্টের, হ্যাঁ, প্রায় 1.5 ঘন্টার মতো ওটি চলছিল। তার মাঝখানে মায়ের থেকে বিভিন্ন রকমের ভাবে ফোন আসতে থাকে, ওই 10-15 মিনিট অন্তর করে ফোন আসতে থাকে। তারপরে ওই মাসিকে বলে কি কেয়ারটেকার মাকে যেতে দেবে না, তুমি যদি যেতে দাও তাহলে তোমার মাইনে আটকে দেবে। আমি তো ওটি করছিলাম। তারপরে ও আমাকে বলে যে স্যার আমার একটু গ্যাস হচ্ছে, গ্যাসের ট্যাবলেট খেয়েছি কিন্তু এখনো হচ্ছে। আমি বলে তাহলে একটা প্যান্টোপ্রাজল নিয়ে নে। প্যান্টোপ্রাজল অনডেম হচ্ছে চ্যানেল করে ওখানে নিয়েছে, ব্যাস এইটুকু। এরপরে তারপরে আমি চলে এসেছি, ওটি শেষ, আমি যাইনি। অসুস্থ অবস্থায় তরুণী চিকিৎসককে প্রথমে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে। সেখানকার কর্তৃপক্ষের দাবি চিকিৎসকের হাতে চ্যানেল ছিল এবং সেই চ্যানেল থেকে রক্তপাত হচ্ছিল। শুনবো সেখানকার একজন কর্মীর বক্তব্য। প্রায় 11:30 পৌনে 12টা এরকম সময় ডাক্তারবাবু দেখে সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজে রেফার করেন। ওখানে যখন আনা হয় তখন কেমন শারীরিক কন্ডিশন ছিল? ভালো ছিল, ক্রিটিক্যাল অবস্থা ছিল। মানে তখন কি ব্লিডিং হয়ে যাচ্ছে? হ্যাঁ, ওই হাতে একটা চ্যানেল করা ছিল, ওখান থেকে অনবরত ব্লিডিং হচ্ছে। সুজিত, দ্বিতীয় নার্সিংহোমের চিকিৎসক তিনি বলেছিলেন যে একটা চ্যানেল করে সেখান থেকে অ্যাসিডিটি বা গ্যাস যদি কিছু হয়ে থাকে সেই সংক্রান্ত একটা ওষুধ নেওয়ার কথা তিনি বলেছিলেন। যদি তখন চ্যানেল করা হয়, তারপর সেই চ্যানেল থেকে রক্তপাত হলো এবং তারপর তার মৃত্যু হলো, পুলিশ কি মনে করছে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ কি?
দেখো তারা যেটা মনে করছে এখন প্রকাশ্যে না বললেও কিছু কিছু বিষয় তারা কিন্তু জানতে পেরেছে। কি জানতে পেরেছে না, বাড়ি ফিরে প্রথমে বাথরুমে ঢুকেছিলেন ওই চিকিৎসক এবং ঢোকার পরে কিন্তু কাজের মাসিকে কাপড় চোপড় চেয়েছিলেন, কিন্তু 1 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যে কাজের মাসি পুলিশকে জানিয়েছে বেরিয়ে আসেন। কেন বেরিয়ে আসেন? দেখা যায় রক্ত বেরোচ্ছে। তাহলে কি চ্যানেল ঠিকঠাক খুলতে না পেরে স্নানের সময় খুলে গিয়ে রক্ত দেখে কোনো কারণে হঠাৎ করে তিনি কি চমকে ওঠেন? যদিও চিকিৎসক তিনি, তাও কি চমকে ওঠেন? তাই কি তিনি বেরিয়ে আসেন? বেরিয়ে আসার পরে কিন্তু লুটিয়ে পড়েন। এই যে লুটিয়ে পড়া, তা কিন্তু সঙ্গে সঙ্গে তার মা চিৎকার করতে থাকেন, প্রতিবেশীদের ডাকতে থাকেন, কারণ মা মেয়ের সংসার, সেখানেই তমলুকের ভাড়া বাড়িতে থাকেন। তারপরে লোকজন আসে, প্রথমে কাছাকাছি একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, বেসরকারি হাসপাতালে, সেখান থেকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যায়, সেখানেই তার মৃত্যু হয়। এই যে ঘটনাক্রম যা আমরা গতকাল থেকে বলে আসছি, দেখিয়ে আসছি, সেখানে যেটা উঠছে, প্রথম নার্সিংহোমে সকালে সুস্থভাবে মহিষাদলের নার্সিংহোমে চিকিৎসার কাজ করেছেন, কিন্তু দ্বিতীয় নার্সিংহোমে কাজ চলাকালীন তিনি কিন্তু অসুস্থ হন। এটা একেবারে শিওর হয়েছেন পুলিশ কিংবা বলা যায় জেলা স্বাস্থ্য দপ্তর। কেন না, ওই চিকিৎসক ওটি রুমে এক মহিলা রোগীর অপারেশন চলছিল, সেই সময় কিন্তু উনিও ছিলেন চিকিৎসকের কাছে, নিজের অসুস্থতার কথা বলেন, তখনই কিন্তু তাকে ওষুধের কথা কিছু বলেন, তা ওষুধটা চ্যানেল মারফত নিচ্ছিলেন। এই যে ঘটনাক্রম সামনে আসার পর এখন দেখার বিষয় পুরোপুরি নিশ্চিত হতে কি কি পদক্ষেপ নেয় পুলিশ, স্বাস্থ্য দপ্তর বা স্বাস্থ্য আধিকারিকরা। অনেক ধন্যবাদ তোমায়। চিকিৎসকের এই মৃত্যু রহস্যে ময়না তদন্তের রিপোর্টের দিকেই এখন নজর পুলিশের। আমরা যা ইনফরমেশন পেয়েছি, ইনফরমেশন অনুযায়ী একটা ইউডি কেস রেজিস্টার্ড হয়েছে আর বডি আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। এখন অবধি যা ইনফরমেশন আছে আমার কাছে, উনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন, ওনার হাতে চ্যানেলও লাগানো ছিল যখন ওনাকে শিফট করা হয়েছে হসপিটালে। অ্যানেস্থেসিয়া ডক্টর ছিলেন। ওটা আমরা দেখছি যে কি ইস্যু ছিল, ঘটনা তদন্ত চলছে।